আজকে রান্না করব রুই মাছ পটল আলু দিয়ে। মাছটা পরিষ্কার করে রেখেছি আর এখন পটল আলু কেটে নিচ্ছি। আর এদিক দিয়ে রাইস কুকারে ভাত হচ্ছে। ভিডিও করতে ইচ্ছা করে না, কারণ ভিডিও করলে কাজ অনেক দেরি হয়ে যায়। ভিডিও করব করে ক্যামেরাটা অন করাই হয় না। অফ ক্যামেরা অনেক কাজ এগিয়ে নেই। সকাল থেকে উঠে অনেক কাজ করলাম, কিন্তু কোনোটাই ভিডিও করিনি। অফ ক্যামেরায় আমি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে নিচ্ছি। একজন আপু জানতে চেয়েছিলেন এই কড়াইটা আমি কোথা থেকে কিনেছি। আমি আমাদের এখানে একটা কুকারিজের দোকান থেকে কিনেছি। আপনারা কুকারিজের দোকানগুলোতে খোঁজ করলেই পেয়ে যাবেন। প্রথমে মশলা কষিয়ে নিয়েছি, তারপর এখন পটল আর আলুগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। আলু পটল সিদ্ধ করে নিয়ে তারপর কষিয়ে ঝোলের জন্য পানি দিয়েছি। তারপর পানিতে বলক আসার পর আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্না বান্না শেষ, এখন গরম গরম খেতে হবে। আমার এত গরম তরকারি খেতে ইচ্ছা করে না। একটু ঠান্ডা হলে আমার মনে হয় যে তরকারির আসল টেস্ট বোঝা যায়। সকাল থেকে কিচ্ছু খাইনি, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তাই তাড়াহুড়া করে এটা দিয়েই খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে কলমি শাক ভাজি করব। আপনাদের ভাইয়া এসে কলমি শাক আর মাছ দিয়ে ভাত খাবে, আর আমি এটা দিয়েই শুধু খাই। আর এই তো এখানে মোবাইল রেখে মোবাইল দেখতে দেখতে খাবার খাবো। এখানে কাঁটা ফেলবো। আর এই যে ছোট্ট ফ্যান, এটা দিয়ে ভাত তাড়াতাড়ি ঠান্ডা করে নেব। আপনাদেরকে দেখালাম, কারণ ভাবতে পারেন যে টেবিলের উপর এত কিছু কেন। সব কিছু আমার কাজে লাগে, সেজন্য রেখেছি। তো চলুন খাওয়া দাওয়া শেষ করে নেই। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, মাথা ঘুরতেছে আমার খাওয়ার জন্য। সকাল থেকে কিচ্ছু খাইনি, পানি ছাড়া। খাওয়া দাওয়া শেষ করলাম। সকাল থেকে এই বাসনগুলো নোংরা হয়েছিল। আপনাদের ভাইয়া খেয়েছে, তারপর আমি খেলাম, তারপর রান্না বান্না করলাম। সবগুলো বাসন এখন পরিষ্কার করে অন্যান্য কাজগুলো করে নেব। বাজার থেকে কাঁচা আম কিনে এনে রেখেছি আচার তৈরি করব, সেজন্য আজকে আচারের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। একটু পর আমগুলো কেটে তারপর ভাপিয়ে রোদে শুকাতে দিব। আমের আচার বানাবো, সেজন্য প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এভাবে টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। আমি আচার বানাতে অত বেশি এক্সপার্ট না, তারপর আপনাদের সঙ্গে প্রসেসিংটা শেয়ার করব। আমি ছাল সহ আস্ত আমের আচারটা করব। তো আমগুলো বাজার থেকে কিনে এনেছি কালকে, একদিন ছিল, তাতে এরকম পেকে যাচ্ছে। জানি না কেমন হবে আচারটা, কারণ আমগুলো আমার মনের মতো নয়। বীজটা যেহেতু শক্ত হয়ে গিয়েছে, তাই কাটতে একটু কষ্ট হচ্ছে। পানি খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি, তারপর পানিতে লবণ দিয়ে দিয়েছি। আমগুলো আমি এভাবে মাঝখান দিয়ে কেটে কেটে নিয়েছি, যাতে ভিতরে ভালোভাবে লবণ মশলা সব কিছু ঢোকে। এখন আমগুলো আমি ভাপিয়ে নেব। বেশিক্ষণ ভাপানো যাবে না, জাস্ট 1 মিনিট, ঘড়ি ধরে 1 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। এই তো আমের কালারটা যখন এভাবে চেঞ্জ হয়ে যাবে, তখন আমগুলো নামিয়ে নিতে হবে, কারণ খুব বেশি ভাপালে নষ্ট হয়ে যাবে। এখন আমি আম থেকে পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে আমি আমগুলো রোদে শুকিয়ে নেব, যাতে আমের গায়ে কোনো পানি না থাকে। আমগুলো রোদে শুকাতে দিয়ে এসেছি। ছাদে যাওয়ার সময় মোবাইল নিতে ভুলে গিয়েছিলাম, তাই আর আপনাদেরকে দেখাতে পারিনি।
তারপর ছাদ থেকে এসে কলমি শাকগুলো কেটে নিলাম। এখন ভালো করে পানিতে ধুয়ে নিচ্ছি। মলা মাছের শুটকি দিয়ে কলমি শাক ভাজি করব। শুটকি আমি সবসময় ডিপ ফ্রিজে রাখি, এতে করে দীর্ঘদিন ভালো থাকে। আমি প্রায় 1 বছর রেখে দেখেছি, কোনো সমস্যাই হয় না, পোকা হয় না কোনো, ভালোই থাকে। এই তো আমি শুটকিগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন এগুলো হালকা করে টেলে নিব। শুটকি সবসময় একটু শুকনো খোলায় টেলে নিতে হয়, এতে করে কোনো ব্যাকটেরিয়া জীবাণু যদি থাকে সেগুলো ধ্বংস হয়ে যায়। আর শুটকির গায়ে কিন্তু প্রচুর বালি ময়লা থাকে, সেগুলো কড়াইয়ের নিচে তখন পড়ে যায়, পরিষ্কার করতে সুবিধা হয়। টেলে নেওয়ার পর শুটকিগুলো গরম পানি দিয়ে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর শুটকি একসঙ্গে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ রসুনের সঙ্গে শুটকি এভাবে একটু তেলে ভেজে নিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ ছড়ায়। আপনারা এভাবে করে দেখবেন, অনেক ভালো লাগে। অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ। তারপর আরও কিছুক্ষণ ভেজে নেব। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আপনারা যদি আমার ভিডিওটিতে এখনও একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিবে। একটা সময় ইউটিউবটাকে আমি প্রফেশন হিসেবে নিয়েছিলাম, তখন অনেক বেশি সময় দিতাম আমি ইউটিউবের পিছনে, অনেক সুন্দর করে এডিটিং করার চেষ্টা করতাম, অনেক সুন্দর করে ভয়েস দিতাম। কিন্তু এখন আমি সম্পূর্ণ শখে এই কাজটা করি। আর শখ হওয়ার কারণে হয় কি, আনুষঙ্গিক অনেক কিছু সামলিয়ে আমাকে এই জায়গাটাতে এখন ভিডিও দিতে হয়। তো অত বেশি সময় আমি এখানে আর দিতে পারি না, যার কারণে এখনকার ভিডিও কোয়ালিটি অনেক খারাপ হয়। তাই অনেকেই কমেন্ট করেছিলেন যে এখনকার ভিডিওগুলো আপনাদের আর ভালো লাগে না। আসলে অত বেশি সাজানো গোছানো নয় তো, তাই হয়তো আপনাদের কাছে এখন আর ভালো লাগে না। অনেকেই কমেন্ট করেছিলেন যে সরাসরি ভয়েস দিলে তাদের কাছে ভালো লাগে না। আসলে ভিডিও এডিট করে পরবর্তীতে ভয়েস দিতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়, আর ওই সময়টা আমি এখন দিতে পারি না। তার জন্য আমি চেষ্টা করি সরাসরি কথা বলার। আমি তো দীর্ঘদিন পর ইউটিউবে এখন ভিডিও দিচ্ছি, মাঝখানে প্রায় আমি 2-3 মাসের মতো ভিডিও দেইনি। এর কারণ আমার ব্যস্ততা, কারণ আমি অন্য কিছু নিয়ে এখন ব্যস্ত থাকি। কিন্তু আমার কিছু প্রাণপ্রিয় আপুরা আছেন যারা আমাকে এত বেশি ভালোবাসে যে তাদের ভালোবাসার কারণে আমি বেশি দিন দূরে থাকতে পারি না। তারা এমন এমন কমেন্ট করে আমাকে ইমোশনাল করে দেয়, তাদের কারণে আমি বারবার ফিরে আসতে বাধ্য হই। এখন আর আমি এই চ্যানেলের পিছনে তেমন কোনো এফোর্ট দেই না, আমি রভাবেই ভিডিও আপলোড করি। আমি মনে করি যারা আমাকে ভালোবাসে তারা এমনিতেই আমার ভিডিও দেখবে। আর যদি দেখি যে একান্তই কেউ পছন্দ করছে না, কেউ দেখছে না, তাহলে ভিডিও আর দিব না। ভিডিও দিতেই হবে এমন তো কোনো কথা নেই। আর যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে না তারা অ্যাভয়েড করবেন। আমি তো আর আপনাদেরকে দেখার জন্য জোর করছি না। ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে দেখবেন না, তাহলেই হলো। অনেকেই কমেন্টে এসে আবার আমাকে ভাষা শেখান, বলেন যে আমি শুদ্ধভাবে কথা বলতে পারি না, স্মার্টলি কথা বলতে পারি না। অনলাইনে যেহেতু ভিডিও দেই তাই শুদ্ধভাবে কথা বলার প্র্যাকটিস করতে হবে আমাকে। যারা কমেন্টে এসে মানুষকে এত বড় বড় কথা বলেন, তারা নিজেরা একবার ক্যামেরা অন করে ভিডিওতে এভাবে ভয়েস দিয়েন, দেখবেন যে আপনাদের জানা কথাও কতগুলো ভুল হয়ে যায়। আর আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আমি তো এখানে শুদ্ধ ভাষায় কোনো এক্সাম দিতে আসি নাই, তাই না? আমার দু একটা ভুল হতেই পারে। আর সবার কথার মধ্যেই কিন্তু আঞ্চলিকতার একটা টোন থাকেই। আমরা যতই শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করি না কেন, একটু হলেও আঞ্চলিকতার টোন থাকে। তো আমি চেষ্টা করিনি কখনো সেইটাকে ঠিক করার। আমি মনে করি যে আমি যেভাবে কথা বলতে কমফোর্টেবল ফিল করি, আমি ছোটোবেলা থেকে যেভাবেই কথা বলে এসেছি সেভাবেই বলবো। অত শুদ্ধভাবে বলার কি আছে? আর এতটাও তো ভুলভাবে কথা বলি না যে আপনাদের বুঝতে কষ্ট হয়। আমি তো মনে করি আমার কথা সব অঞ্চলের মানুষরাই স্পষ্টভাবে বুঝতে পারতেছেন। আমি হয়তোবা সাধু চলিত ভাষার একটু মিশ্রণ হয় বা দু একটা আঞ্চলিক শব্দ হয়তোবা বলে ফেলি, এটা যে খুব বেশি দোষের আমি তো তা মনে করি না। আপনাদের কারো কাছে যদি আমার ভাষা খুব খারাপ লাগে বা আমার কথা যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার ভিডিও দেখিয়ে না,
বাংলাদেশে তো কত কত ব্লগার আছে যারা স্পষ্ট শুদ্ধ ভাষায় কথা বলে, অনেক অর্গানাইজভাবে ভিডিও করে, সব কিছু সাজানো গোছানো একদম আর্টিফিশিয়াল মনে হয় আর কি, যেটাতে রিয়েল কিছুই মনে হয় না, মনে হয় যে অভিনয় করতেছে। তো তাদের ভিডিও দেখবেন, আমার ভিডিও দেখতে আসেন কেন? আজকে আমার কথাগুলো আপনাদের কাছে হার্ড লাগতে পারে, ভাবতে পারেন যে আপু কেন এ ধরনের কথা বলছে। আসলে কয়েকদিন থেকে একজন কমেন্ট করতেছিল, তো আমার মনটা খুব খারাপ, তার উদ্দেশ্য করেই আমি কথাগুলো বললাম। আর কাকে বলেছি সে যদি আমার ভিডিও দেখে থাকে তাহলে অবশ্যই বুঝবে। প্রমিত বাংলা ভাষা শেখানোর উদ্দেশ্যে আমি এখানে কোনো ট্রেনিং সেন্টার খুলিনি। আমি আমার লাইফস্টাইল ভিডিও দেখানোর জন্য ইউটিউব চ্যানেল খুলেছি। আমি যেভাবে কথা বললে সবাই বুঝবে আমি সেভাবেই কথা বলার চেষ্টা করি। আর কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ভিডিও দেখিয়েন না, আমি এভাবেই কথা বলবো। আমগুলো আমি ভাপ দিয়ে তারপর রোদে শুকিয়ে নিয়েছি। রোদে শুকিয়ে নিলে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আমার আমগুলো হালকা পেকে গিয়েছিল, জানি না আচারটা কেমন হবে। এখানে আচারের মশলা বানানোর জন্য সবগুলো মশলা রেডি করে নিয়েছি। পাঁচফোড়ন, ধনিয়া, জিরা আর শুকনো মরিচ, এগুলো হালকা তেলে এখন ভেজে নেব। আর এখানে সরিষা বেটে রেখেছি, গুড় দিয়ে আচারটা করব। প্রথমে মরিচটা একটু তেলে নিয়ে তারপর বাকি মশলাগুলো দিয়ে দিলাম, কারণ মরিচ হইতে একটু সময় লাগে। পাঁচফোড়ন জিরা দেওয়ার পর আর বেশিক্ষণ ভাজা যাবে না, তা না হলে তিতা হয়ে যাবে। কয়েক সেকেন্ড পর চুলার জাল বন্ধ করে দিতে হবে। তারপর আমি এটাকে গুঁড়া করে নিচ্ছি। আচারের মেইন মশলা এটাই, পাঁচফোড়ন, জিরা, ধনিয়া, শুকনা মরিচ একসঙ্গে এভাবে গুঁড়া করলেই আচারের আসল ফ্লেভারটা আসে। এটাকে কিন্তু চাট মশলাও বলে, চটপটি ফুচকার সঙ্গে এই মশলাটা ব্যবহার করা যায়। তারপর আমি কিছু রসুন থেঁতো করে নিচ্ছি, রসুন পেস্ট না, রসুন থেঁতো ব্যবহার করতে হবে আচারে। বড় কাপের 1 কাপ সরিষার তেল নিয়েছি, এখানে 1 পোয়ার মতো হবে, লাগলে পরে আরও দিব। আর আমি একটু কম তেলেই আচারটা করতে চাচ্ছি। তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনা মরিচ, পাঁচফোড়ন আর জিরা একটু ভেজে নেব কিছুক্ষণ। আমার কাছে মনে হয় তেল কম হয়ে যাবে, তাই আরও কিছুটা তেল দিয়ে দিলাম। থেতো করে রাখা কিছু রসুন, সরিষা বাটা, সরিষাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব স্বাদ মতো গুড় বা চিনি। গুড় দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নেব। আপনারা সেম প্রসেসে চিনি দিয়েও করতে পারেন। আমার কাছে আখের গুড় ছিল, আমাদের বাসায় তৈরি গুড়, সেজন্য আমি গুড় দিয়েই করলাম। এখন আমগুলো দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভেজে রাখা মশলাটা গুঁড়া করে যে রেখেছিলাম ভেজে, পাঁচফোড়ন, জিরা, ধনিয়া, ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিলে দীর্ঘদিন আচারটা ভালো থাকবে। আপনারা যদি ভিনেগার না দেন তাহলে মাঝে মাঝে আপনাদেরকে রোদে দিতে হবে বা ফ্রিজে রাখতে হবে। আমিও ফ্রিজে রাখবো, কিন্তু রিস্ক নিলাম না, আমি রোদে দিব না, সেজন্য ভিনেগারটা দিয়ে দিলাম। আম যেহেতু আগে থেকেই ভাপ দেওয়া ছিল আর আম সিদ্ধ হতে বেশি সময় লাগে না,
মোটামুটি 8-10 মিনিটের মধ্যেই আমার রান্নাটা হয়ে গিয়েছে। আম সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, দুপুরে যে ছোলা সিদ্ধ করে রেখেছিলাম ওইটা। লেবু রস দিলাম, ফ্রেশ লাগবে খেতে। আমার জামাই এখনো আসেনি, তাই আমাকে একা একাই খাওয়া লাগতেছে। আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এই কাঁচের বয়ামটাতে তুলে রাখবো। আমি আচার বানিয়েছিলাম মাগরিবের পরপর, তো এখন রাত 12টা বাজে, ঠান্ডা হয়ে গিয়েছে, তাই আমি বয়ামে তুলে নিচ্ছি। চাইলে কালকেও তুলতে পারতাম, কিন্তু হাতে সময় ছিল তাই বয়ামে ভরে নিলাম। বয়ামে তোলার পর রোদে দিতে হবে কয়েকদিন, চাইলে নাও দিতে পারেন, যেহেতু ভিনেগার দেয়া আছে, ফ্রিজে রাখতে হবে। তাহলে আচারটা ডুবো তেলে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমি বেশি তেল ব্যবহার করিনি, যেটা না দিলেই নয়, শুধু সেটাই দিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে বেশি তেলেও রাখতে পারেন, তাহলে আরও বেশি দিন ভালো থাকবে। আমি বেশি রিস্ক নিতে চাইনি, সেজন্য আমি ভিনেগার দিয়েছি আর ফ্রিজে রাখবো, নষ্ট হবে না ইনশাআল্লাহ। প্রায় 2 কেজি আমের আচার করেছিলাম। 2 কেজিতে একটু কম, 2 কেজি আম কিনে এনেছিলাম, তো খাওয়ার জন্য 2-3টা রেখে বাকিগুলো করেছি আচার। এগুলো হাফ কেজির বয়াম, তো 2 বয়াম হয়েছে। আর অল্প একটু রেখে দিলাম বাহিরে, এখনই খাবো সেজন্য। আচারের রিভিউ দেওয়া হয়নি আপনাদেরকে, এখন একটু দেখিয়ে দেই। এই যে ভেতরটা একদম নরম, একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। টক ঝাল মিষ্টি, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ।